এই যে নতুন বউ, আমার ছোট যা, এদিকে এসো। দেখো এখানে 1 বস্তা গোবর রাখা আছে। এই গোবরের বস্তা নিয়ে তাড়াতাড়ি ছাদে চলে যাও। ছাদে গিয়ে এই গোবর দিয়ে ঘুঁটে তৈরি করো। আর ঘুঁটেগুলো ভালো করে শুকিয়ে নেওয়ার পর মা, এরপর কি করতে হবে আপনি বলে দিন। ঘুঁটে তৈরি করা হয়ে গেলে তুমি আমাদের বাড়ির উঠানে মাটির উনুন বানাবে। আর সেই উনুনে তুমি 100 জনের খাবার রান্না করবে। আমি আমাদের গ্রামবাসী সবাইকে নিমন্ত্রণ করে আমার বাড়ির নতুন বৌমার হাতের খাবার খাওয়াবো। শাশুড়ি মা এবং বড় জায়ের কথা শুনে নতুন বউ পাপিয়া প্রচন্ড পরিমাণে অবাক হয়। ঠিক আছে মা, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না। আপনারা তো এত বড় লোক, আপনাদের বাড়িতে গ্যাস ওভেন, ইন্ডাকশন সমস্ত কিছুই আছে, তারপরও আপনারা আমাকে ঘুঁটে দিতে বলছেন, মাটির উনুনে রান্না করতে বলছেন। বাবা, আমরা তো ভেবেছিলাম তুমি গরিব ঘরের মেয়ে বলে তোমাকে যা বলবো তুমি মুখ বুঝে সব শুনে নেবে, কিন্তু এখন তো দেখছি তুমি গরিব ঘরের মেয়ে হলেও তোমার মুখে বেশ ভালোই কথা আছে। একদিন হতে না হতেই মুখ ফুটে কথা বেরিয়ে এলো। বলো মা, এবার আপনিই বলুন এগুলো কেন করতে বলা হচ্ছে একে? এই মেয়ে শোনো, এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। আমাদের বাড়িতে নতুন বৌমাকে নিজের হাতে ঘুঁটে দিয়ে নিজের হাতে উনুন তৈরি করে রান্না বান্না করে সবাইকে খাওয়াতে হয়। এসব করে তোমাকে প্রমাণ করতে হবে তুমি আমার বাড়ির বৌমা হওয়ার জন্য কতটা যোগ্য। বড় বৌমাও যখন নতুন বউ হয়ে এই বাড়িতে এসেছিল তখন বড় বৌমাকেও এসব করতে হয়েছিল। হ্যাঁ, একদম একদম। আর তাছাড়া আমি তো এত বড় লোক ঘরের মেয়ে, তবুও শ্বশুর বাড়িতে এসে আমাকে এই নিয়মটা পালন করতে হয়েছে। ভাবো আমার কতটা কষ্ট হয়েছে। আর সেখানে তুমি তো গরিব ঘরের মেয়ে, এসব গোবর নিয়ে ঘাটাঘাটি করা তো তোমাদের অভ্যাস থাকার কথা। তাই আশা করছি তোমার সেরকম কোনো সমস্যা হবে না। না না, আমার কোনো সমস্যা নেই। তবে দিদি, আমরা গরিব হতে পারি, তাই বলে বাড়িতে আমাদের ঘুঁটে দিয়ে উনুনে রান্না করা হতো না। আমাদের বাড়িতে গ্যাস ওভেন ছিল। আচ্ছা আমি যাই, কাজগুলো করে নিই এবার। এই বলে পাপিয়া গোবরের বস্তা নিয়ে ছাদে চলে যায়। পাপিয়াকে এভাবে গোবরের ঘুঁটে দিতে দেখে এবং কষ্ট করে উনুন তৈরি করে রান্না করতে দেখে তার শাশুড়ি মা এবং বড় জা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আপনার নতুন বৌমাকে কষ্ট করতে দেখে আমার খুবই আনন্দ হচ্ছে মা। আপনি শুধু দেখুন, আপনার নতুন বৌমার উপর এমন র্যাগিং করব, বাড়ি ছেড়ে বাপ বাপ বলে পালাবে। আর তারপর আমার মাসির মেয়ে শম্পার সঙ্গে রাহুলের বিয়ে দেব। আপনি জানেন না, শম্পার বাবা কোটি টাকা পর্যন্ত যৌতুক দিতে রাজি আছে। আর আপনার ছেলে সেই জায়গায় এরকম ভিখিরি একটা মেয়েকে বউ করে নিয়ে এসেছে। বউ করে নিয়ে এসেছে? এবার এই বউকে বাড়ি থেকে তাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। তবে আমি শম্পার সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে পারবো। এবার বলো আমাদের নেক্সট প্ল্যান কি? কারণ এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা খুবই চালাক। এ তো যে কোনো কাজই সহজে করে নিতে পারবে, তাই আমাদেরকে কঠিন কিছু করতে হবে। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি বাজার থেকে আসছি। এরপর কিভাবে নতুন বৌমার উপর র্যাগিং করা হবে আমি ভেবে নিয়েছি। এই বলে মামনি 2-4টে ব্যাগ নিয়ে বাজারের দিকে চলে যায়। আসলে মামনি খুবই বড়লোক ঘরের মেয়ে ছিল, সেই কারণে সে তার গরিব ছোট জাকে কিছুতেই মেনে নিতে পারে না। এমনকি সাগরিকা দেবীকেও সে নিজের দলে নিয়ে আসে। সাগরিকা দেবীর ছোট ছেলে রাহুল নিজের পছন্দের এক গরিব মেয়েকে বিয়ে করায় মামনি তার শাশুড়ি মায়ের সঙ্গে প্ল্যানিং করে যে তারা নতুন বৌমার উপর এমন অত্যাচার করবে যাতে অতিষ্ঠ হয়ে নতুন বউ নিজেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আর সেই জন্যই তারা দুজনে নানান রকম প্ল্যানিং করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর মামনি বাজার থেকে ফিরে আসে। বৌমা, তুমি এসে গেছো, কিন্তু তুমি বাজারে কি কিনতে গেলে সেটা তো বলেই গেলে না। এতগুলো ব্যাগে করে কি এনেছো তুমি? এই ব্যাগগুলোর মধ্যে শুকনো লঙ্কা আছে। আপনি আপনার নতুন বৌমাকে ডাকুন, আমি আমার খেলটা দেখিয়ে দিই এবার। ছোট বৌমা তাড়াতাড়ি এদিকে এসো, 1 মিনিটের মধ্যে। শাশুড়ি মায়ের গলার আওয়াজ পেয়ে পাপিয়া তার কাজ ফেলে রেখে শাশুড়ি মায়ের কাছে ছুটে আসে। হ্যাঁ মা, বলুন, আপনি আমাকে ডাকছিলেন? আসলে আমি কাজ করছিলাম বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমার ফালতু কথা শোনার মতো সময় নেই আমাদের, কারণ এখনো আমাদের অনেক নিয়ম পালন করা বাকি আছে। এই দেখো, এই ব্যাগগুলোর মধ্যে শুকনো লঙ্কা আছে। এই শুকনো লঙ্কা ছাদে নিয়ে যাও। আর এই শুকনো লঙ্কাগুলো ভালো করে কুটে লঙ্কা গুঁড়ো তৈরি করো। এই লঙ্কা গুঁড়ো দিয়েই তোমাকে এবার প্রত্যেকদিন রান্না করতে হবে। ঠিক আছে দিদি, আমি করে দিচ্ছি, কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা কোথায় আছে একবার বলে দিলে ভালো হতো। ওরে বাবা, এই মেয়ে কি বলে! মা, আপনার গরিব বৌমার আবার মিক্সার গ্রাইন্ডার লাগবে? আচ্ছা, তুমি কখনো মিক্সার গ্রাইন্ডার চোখে দেখেছো? আমার তো মনে হয় না।
শোনো নতুন বৌমা, এটা আমাদের বাড়ির নিয়ম। মিক্সার গ্রাইন্ডার ছাড়াই তোমাকে শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করতে হবে। দাঁড়াও, আমি তোমাকে এখনই হামাল দিস্তা এনে দিচ্ছি। এই নাও হামাল দিস্তা, এটার সাহায্যে লঙ্কাগুলো কুটে নাও। আর হ্যাঁ, তাড়াতাড়ি করবে কিন্তু। এটা করতে গিয়ে সারাদিন লাগিয়ে দিও না, কারণ এখনো অনেক নিয়ম পালন করা বাকি আছে। শাশুড়ি মা এবং বড় জায়ের কথা শুনে পাপিয়া খুব ভালো মতোই বুঝতে পারে যে তার উপর ইচ্ছা করে অত্যাচার করা হচ্ছে, কিন্তু তবুও সে কোনো কথা না বলে শুকনো লঙ্কা এবং হামাল দিস্তা নিয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে সে লঙ্কা কুটতে শুরু করে দেয়, কিন্তু লঙ্কাগুলো ঝাঁঝালো গন্ধ তার নাকে যাওয়ায় তার নাক জ্বলতে শুরু করে। ওরে বাবা, নাকটা জ্বলে গেল একেবারে। কি করি এবার? এক কাজ করি, আমি মুখে মাস্ক পরে নিই, তাহলে আর নাকে মুখে লঙ্কার ঝাঁঝালো গন্ধটা যাবে না। এই বলে পাপিয়া মুখে মাস্ক পরে আবার শুকনো লঙ্কা কুটতে শুরু করে। তবে এটা দেখে মামুনি এবং তার শাশুড়ি মায়ের খুবই রাগ হয়, তাই তারা পাপিয়ার উপর অত্যাচার করার জন্য তৎক্ষণাৎ আবার একটি প্ল্যান তৈরি করে ফেলে। সঙ্গে সঙ্গে তারা দুজনে পাপিয়ার কাছে আসে, আর পাপিয়ার সামনে এসেই তারা দুজনে চেয়ারে বসে পড়ে। বৌমা দেখো না, স্নান করার পর চুলটা এখনো পর্যন্ত শুকালো না। আসলে এত বড় বড় চুল নিয়ে আমি প্রত্যেক দিনই বিপদে পড়ি। তুমি একটু আমার চুলে হাওয়া করে আমার চুলটা শুকিয়ে দাও তো। নাও, জোরে জোরে হাওয়া করো, কেমন? হ্যাঁ মা, এই তো সেই জন্যই তো আমি হাত পাখাটা নিয়ে এলাম। দেখুন না, এখনই কি লোডশেডিং হওয়ার ছিল বলুন তো? ঠিক আছে, আপনি ঘুরে বসুন, আমি হাওয়া করে আপনার চুলটা শুকিয়ে দিচ্ছি। আর এই যে নতুন বউ, তুমি হা করে আমাদের কথা কি শুনছো? তুমি তোমার কাজ করতে থাকো। এই বলে মামুনি ইচ্ছাকৃতভাবে খুব জোরে জোরে তার শাশুড়ি মায়ের চুলের দিকে হাওয়া দিতে থাকে, আর সে মাঝে মাঝে চালাকি করে পাপিয়ার লঙ্কা গুঁড়োর দিকেও হাওয়া দেয়। এর ফলে লঙ্কা গুঁড়ো উড়ে গিয়ে পাপিয়ার চোখের মধ্যে ঢুকে পড়ে, ফলে পাপিয়ার চোখ প্রচন্ড পরিমাণে জ্বলতে থাকে। পাপিয়াকে এরকম ভাবে অত্যাচারিত হতে দেখে রাহুল প্রচন্ড পরিমাণে রেগে যায়। মা, বৌদি, তোমরা পাপিয়ার সঙ্গে কি করতে চাইছো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। যেদিন থেকে পাপি এই বাড়িতে এসেছে সেদিন থেকেই তোমরা নিয়মকানুন পালনের নাম করে আমার বউয়ের উপর অত্যাচার করছো। কই, বৌদি যখন নতুন বউ হয়ে এই বাড়িতে এসেছিল তখন তো বৌদিকে এত কিছু করতে হয়নি। আমাকে এগুলো করতে হয়নি? কে বললো তোমাকে? তুমি কি আগে বাড়িতে থাকতে? তুমি তো 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা বাইরেই কাটাতে। এখন তোমার বাড়িতে বউ আছে বলে তুমি তো সবসময় বউয়ের পিছু পিছু ঘুরে বেড়াচ্ছ, তাই জন্যই তুমি এসব দেখতে পাচ্ছ। দেখ খোকা, তুই কিন্তু নিজের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করেছিস, আমি তোকে কিছুই বলিনি। কিন্তু এই নিয়ম কানুন করা থেকে তুই আমাকে আটকাতে পারবি না। আমরা যেটা করছি ঠিকই করছি, তাই তুই বাড়ির মহিলাদের মাঝে না এসে নিজের কাজ কর। আর এই মেয়ে, কি হলো তোমার? তাড়াতাড়ি হাত চালাও। এই শুনে পাপিয়া আবার তার কাজ করতে শুরু করে। লঙ্কা গুঁড়োর কারণে পাপিয়ার চোখ প্রচন্ড পরিমাণে জ্বলতে থাকে, আর তার চোখ দুটো পুরো লাল হয়ে যায়। তার চোখ থেকে অনবরত জলও পড়তে থাকে। পাপিয়ার এরকম কষ্ট রাহুল কিছুতেই মেনে নিতে পারে না। না, আমি আমার বউকে এইভাবে কষ্ট পেতে কিছুতেই দেখতে পারবো না। মা আর বৌদি যেভাবে আমার বউয়ের উপর র্যাগিং করে চলেছে, এবার যা করার আমাকেই করতে হবে। এই বলে রাহুল তার বড় পিসি অম্বিকাকে ফোন করে, আর সে তার পিসিকে সবকিছু খুলে বলে। অম্বিকা দেবী পরের দিনই রাহুলদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে রাহুল খুবই খুশি হয়। মা, বৌদি, কালকে বড় পিসি আমাদের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে আসবে। আসলে আমার বিয়ের সময় তো বড় পিসি অসুস্থ ছিল, সেই জন্য আমার বিয়ের দিনগুলোতে বড় পিসি সেই রকম ভাবে তো মজা করতে পারেনি। তাই বড় পিসি বলেছে এখন আমাদের বাড়িতে এসে কিছুদিন থাকবে। অম্বিকা দেবীর বাড়িতে আসার কথা শুনে সাগরিকা দেবী এবং তার বড় বৌমা দুজনেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। ওরে বাবা, বড় পিসিমা আসবে। মা, এবার কি হবে? আমার না বড় পিসিকে একদম ভালো লাগে না। বড় পিসি তো আমাকে সহ্যই করতে পারে না। সবসময় আমার কাজে কোনো না কোনো ভুলভ্রান্তি বের করে আর আমাকে অপমান করে। আমার একদম ভালো লাগে না। তার উপর আবার বড় পিসি কিছুদিন থাকবে বলে আসে, কিন্তু 2 মাস না কাটলে এই বাড়ি থেকে যেতেই চায় না। রান্না বান্না করতে করতে আমি তো পাগল হয়ে যাই। আরে বৌমা, তুমি চিন্তা করছো কেন? এবার তোমাকে কোনো রান্না বান্নাই করতে হবে না, কিংবা বাড়ির কোনো কাজও করতে হবে না, কারণ এবার তো তোমার ছোট জা চলে এসেছে। তোমার ছোট জাকে দিয়েই আমরা সব কাজ করিয়ে নেব। দাঁড়াও, আমি ওকে এখনই ডাকছি। আর তোমার পিসিমার জন্য যা যা রান্না করতে হবে এখনই অর্ডার করে দিচ্ছি। এই বলে সাগরিকা দেবী তখনই পাপিয়াকে সেখানে ডাকে এবং পাপিয়ার হাতে এক বড় লিস্ট ধরিয়ে দেয়। পাপিয়া সেই লিস্ট অনুযায়ী রান্নাঘরে গিয়ে রান্না করা শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে রাহুলের বড় পিসি অর্থাৎ সাগরিকা দেবীর বড় ননদ অম্বিকা দেবী এসে উপস্থিত হয়। অম্বিকা দেবী বাড়িতে আসতেই সেখানে লঙ্কা কাণ্ড শুরু হয়ে যায়। এই সাগরিকা, তোর লজ্জা করছে না? তুই তোদের বাড়ির নতুন বৌমাকে রান্নাঘরে পাঠিয়েছিস?
আমাদের বাড়ির নিয়মের কথা তুই কি ভুলে গেছিস? নতুন বৌমা বাড়িতে আসার পর 3 মাস তাকে রান্নাঘরে যেতেই দেওয়া হয় না। এটাই আমাদের বাড়ির নিয়ম। কেন বড় বৌমা, তোমার ক্ষেত্রে এরকম হয়েছিল, তোমার কি মনে নেই? হ্যাঁ হ্যাঁ পিসিমা, আমার মনে আছে। না মানে হ্যাঁ, এখনই মনে পড়েছে। যাক, আমি এখানে না আসলে বোধহয় তোমাদের কারোর মনেই পড়তো না। তাহলে ছোট বৌমা, আজ থেকে 3 মাস পর্যন্ত তুমি রান্নাঘরে ঢুকবে না। তবে রান্নাঘরের বাইরের বাকি কাজগুলো তুমি চাইলে করতে পারো। আর এই যে বড় বৌমা, তুমি যাও রান্নাঘরে গিয়ে রান্নাগুলো সেরে নাও। এই শুনে মামুনির আর কিছু করার থাকে না। সে চুপচাপ মন খারাপ করে রান্নাঘরের দিকে চলে যায়। নিজের আদরে বড় বৌমাকে রান্না করতে দেখে সাগরিকা দেবীর খুবই খারাপ লাগে। তাই সাগরিকা দেবী তার বড় বৌমাকে সাহায্য করার জন্য সুরসুর করে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। তারা দুজনে মিলে রাগে গজগজ করতে করতে রান্না বান্না করতে থাকে। এভাবে পিসি শাশুড়ি মা বাড়িতে আসতেই পাপিয়ার উপর আর কোনো রকম সাংসারিক চাপ থাকে না। সে এখন খুবই আরাম করে শ্বশুর বাড়িতে থাকতে পারে। আর অন্যদিকে বাড়ির বড় বৌমা ও শাশুড়ি মাকে সমস্ত কাজ করতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রাত্রিবেলা পাপিয়া তার শাশুড়ি মাকে জ্বরে আক্রান্ত হয়ে ঠকঠক করে কাঁপতে দেখে। এ কি মা, আপনার তো প্রচন্ড জ্বর, জ্বরে আপনার গা পুড়ে যাচ্ছে। আপনি দাঁড়ান, আমি এখনই বড় বৌদিকে ডেকে নিয়ে আসছি। এই বলে পাপিয়া তাড়াতাড়ি করে তার বড় জায়ের ঘরের দিকে যায় এবং দরজা ঠুকতে থাকে। তখন পাপিয়ার বড় ভাসুর সঞ্জয় দরজা খুললে পাপিয়া তাকে তার শাশুড়ি মায়ের জ্বরের কথা জানায়। কিন্তু মামনির তো প্রচন্ড শরীর খারাপ, আসলে মাঝে মধ্যে এর কোমরে প্রচন্ড যন্ত্রণা করে, এমনকি 2-3 দিনও বিছানা থেকে উঠতেও পারে না। জানি না এখনো কবে সুস্থ হবে। তুমি বড় মাকে কিছু একটা খাইয়ে দাও, আমি ওষুধ নিয়ে যাচ্ছি। এভাবেই পাপিয়ার শাশুড়ি মা এবং বড় জা দুজনেই একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে। এর ফলে পাপিয়া পরের দিন থেকেই তাদের দুজনেরই খুবই সেবা যত্ন করতে থাকে। সে সংসারের সমস্ত কাজ করার পাশাপাশি তাদের দুজনের খুবই খেয়ালও রাখে। তাদেরকে কোনো কাজও করতে দেয় না এবং তাদের খাবার রান্না করে তাদের ঘরে গিয়ে দিয়ে আসে। এত কিছুর পরও তোদের তো লজ্জা হওয়া উচিত। ওই মেয়েটা এই বাড়িতে আসতেই তোরা দুজনে কিভাবে ওর উপর অত্যাচার করেছিস। আর আজকে দেখ, তোরা অসুস্থ বলে মেয়েটা সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটছে। ও কিন্তু চাইলে এসব নাই করতে পারতো, কারণ বাড়ির নিয়ম অনুযায়ী 3 মাস পর্যন্ত ও কিন্তু বেশ আরামেই দিন কাটাতে পারতো। কিন্তু তবুও শুধুমাত্র তোদের কথা চিন্তা করে তোদের এত খেয়াল রাখছে। হ্যাঁ দিদি, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমরা সত্যিই ছোট বৌমাকে বুঝতে পারিনি। ছোট বৌমা গরিব হলেও ছোট বৌমার মন অনেক ভালো। ছোট বৌমার উপর অত্যাচার করা আমাদের উচিত হয়নি। আমরা আর কখনো ছোট বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। এভাবে শাশুড়ি মায়ের সঙ্গে সঙ্গে মামুনিও তার ভুল বুঝতে পারে। তাই তারা সেদিনের পর থেকে পাপিয়ার সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে। সাগরিকা দেবী এখন তার 2 বৌমাকে সমান চোখে দেখে। আর পাপিয়া এবং মামুনি দুজনেই এখন 2 বোনের মতো একসঙ্গে মিলেমিশে বাড়ির সমস্ত কাজ করে। এভাবেই তাদের পরিবারকে হাসি খুশি থাকতে দেখে অম্বিকা দেবী মনে মনে খুবই খুশি হয়। সে যেই কাজের জন্য এসেছিল সেই কাজ এত তাড়াতাড়ি সম্পন্ন হওয়ার ফলে সে খুশি মনে আবার নিজের বাড়িতে ফিরে যায়। পিয়ালি এবং তার মা লতা শহরের বেশ কয়েকটি বাড়িতে ঘর মোছা, বাসন মাজা ইত্যাদির কাজ করে। লতা সবকিছু সময় মতো তাড়াতাড়ি করতে পারার জন্যই পিয়ালিকে নিজের সাথে করে সব জায়গায় নিয়ে যায়। পিয়ালির বয়স মাত্র 13 বছর। এরই মধ্যে সে তার মায়ের মতোই ঘরের সমস্ত কাজে বেশ পটু হয়ে উঠেছে। এমনই একদিন সে শহরের এক ধনী লোকের বাড়িতে তার মায়ের সঙ্গে কাজ করতে যায়। এমন সময় ওই বাড়ির মালিকের মেয়ে সুধা তার কাছে আসে। ইস, এখানে এত বাজে গন্ধ বের হচ্ছে কেন? বাবা রে, এই গন্ধ শুকলে তো মানুষ সকালে প্রাণ হারাবে। কিসের গন্ধ এটা? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। তুমি কিসের কথা বলছো? আমি একদমই বুঝতে পারছি না। আমি তো একটু আগেই সবকিছু ভালো করে পরিষ্কার করলাম। কোনো কিছুর গন্ধ থাকার তো কথা নয়। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? এ হে, তুই আমার সামনে আসার পরে গন্ধটা যেন আরো বেশি আসছে। এই তো, তোর গা থেকেই তো এমন গন্ধ বের হচ্ছে। ছি, সর আমার সামনে থেকে। তুই স্নান করিস না? হঠাৎই চিৎকার চেঁচামেচি শুনে লতা সেখানে চলে আসে। কি হয়েছে দিদিমণি? আপনি পিয়ালিকে এরকম ভাবে বকছেন কেন? ও কি কিছু ভুল করেছে? কি হয়েছে আমাকে একটু বলুন। তুমি তোমার মেয়েকে স্নান করাও না? এরকম ভাবে অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়েও আমাদের বাড়িতে কাজ করতে আসে। যে নিজেই পরিষ্কার না, সে আমাদের বাড়ি কি করে পরিষ্কার করবে? যাও, তুমি এক্ষুনি ওকে স্নান করাও। এই পিয়ালি, চল, তোকে অনেকবার বলেছিলাম, 2 দিন হয়ে গেছে তুই স্নান করিসনি। তুই তো আমার কথা শুনিস না। এবার তাড়াতাড়ি চল, তোর স্নান করা হয়ে গেলে আবার আমাদেরকে কাজে লাগতে হবে।
এই বলে লতা তার মেয়েকে নিয়ে বাথরুমের দিকে যেতে গেলে সুধা আবারও খুব রেগে যায়। সে সাথে সাথেই লতা এবং পিয়ালিকে বাথরুমের দিকে যাওয়া থেকে আটকায়। কি হলো দিদিমণি, আপনি তো বললেন পিয়ালিকে স্নান করিয়ে দিতে, আর আপনি আবার আটকাচ্ছেন কেন? তোমার সাহস তো কম না, তুমি ওকে আমাদের বাথরুমে নিয়ে যাচ্ছ স্নান করাতে? এই 14 বাড়ির নোংরা তোমার মেয়ে আমাদের দামি বাথরুমে পরিষ্কার করবে, আর সেটা আমি মেনে নেব? এই বাথরুমটাতে তো কল থেকে গরম জল পড়ে, এই বাথরুমে গরম জলে স্নান করলে আমার ঠান্ডাতে কষ্ট হবে না। আমি এই বাথরুমে স্নান করে নিচ্ছি, আমি কথা দিচ্ছি বাথরুম আমি নোংরা করব না। পিয়ালির এই কথা শুনে সুধা তাকে ঠাস করে একটা চড় মারে। আমাদের গিজারের যত বিল আসে না, তত মাহিনা তোর মাকেও আমরা দিই না। আমাদের বাড়িতে তোদের মূল্য ওই গিজারের থেকেও কম, আর তুই বলছিস ওই গিজারের জলে স্নান করবি? খুব সাহস তোর, তাই না? আমাদের বাড়ির পেছনে কাজের মাসিদের জন্য যে বাথরুমটা আছে সেখানে গিয়ে স্নানটা করে নে, তারপরে আমার ঘরটা এসে মুছে দিয়ে যাবি। সামান্য স্নান করা নিয়ে সুধা এভাবে পিয়ালি এবং লতাকে অপমান করবে তারা কখনো ভাবতেও পারেনি। পিয়ালি তার মায়ের সঙ্গে সুধার বাড়ির কাজের লোকেদের বাথরুমটা ব্যবহার করে সেখানেই স্নান করে। স্নান করে পিয়ালি ঠকঠক করে কাঁপতে থাকে। স্নান করার পর ওই ভেজা চুল নিয়েই তাকে ঘর মোছা, বাসন মাজা ইত্যাদি কাজে তার মাকে সাহায্য করতে হয়। কাল থেকে তোকে আর আনবো না, যা করার আমি একাই করে নেব। তুই বাড়িতে থেকে বিশ্রাম করবি। তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমার ভালো লাগে না। আমার কোনো কষ্ট হয়নি মা, বরং সুধা দিদির ভয়ে 2 দিন পরে আমি স্নানটা তো করতে পেরেছি। এভাবে তারা মা মেয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। এভাবে প্রত্যেক দিন এত জল ঘাটার পরে পিয়ালির আর কোনোদিনই স্নান করার কথা মনে হয় না। 2-3 দিন স্নান না করলে যথারীতি আবার তার গায়ের থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। সেদিনও সে সুধাদের বাড়িতেই কাজ করছিল। হঠাৎই পিয়ালিকে দেখে সুধার মাথায় তার সঙ্গে মজা করার আইডিয়া আসে। সুধার বন্ধুরা সেটা না করতে চাইলেও সুধা তাদের সবাইকে রীতিমতো বাধ্য করে। কি দরকার বাচ্চা মেয়েটাকে এইভাবে ডিস্টার্ব করার? ওকে ওর মতো ছেড়ে দে না, ও তো নিজের কাজ করছে, শুধু শুধু কেন ওকে ডিস্টার্ব করবি? তোর যখন এতই দরদ উতলে উঠছে, তাহলে ওকে নিয়ে নিজেদের বাড়িতে চলে যা। তোর বাবাকে বল ওকে অ্যাডাপ্ট করে নিতে, তারপর 2 ভাই বোন মিলে একসঙ্গে থাকবি। মেয়েটা ওর মাকে সাহায্য করতে এত দূর তোদের বাড়িতে আসে, আর তুই এত বড় হয়ে তোর বাকি বন্ধুদের সাথে মিলে ওকে বিরক্ত করার প্ল্যান বানাচ্ছিস? এটা আমার কিছুতেই সহ্য হচ্ছে না। আরে ও প্রচন্ড নোংরা, ঠিকভাবে স্নান টান করে না। আমি যদি একটু ওকে স্নান করতে সাহায্য করতে পারি তাহলে তো ওরই ভালো হবে, তাই না? তুই এত চাপ নিস না, এটা এমন কোনো কাজ নয় যেটার জন্য আমাদেরকে জেলে যেতে হবে। অতুল অনেকবার বোঝানোর চেষ্টা করলেও তারা কিছুতেই অতুলের কোনো কথা শোনে না। সুধা বা তার বন্ধু বান্ধবদেরও বেশি বয়স না, মাত্র 16 কি 17 বছর হবে। কিন্তু তারা পিয়ালির থেকে কম করে 3-4 বছরের বড় হলেও তাদের মধ্যে বিন্দুমাত্র সভ্যতা, ভদ্রতা, পরিপক্কতা কিচ্ছু নেই। শুধু শুধু সব বন্ধুরা মিলে মজা করবে বলে তারা পিয়ালিকে তাদের কাছে ডাকে। পিয়ালি প্রথমে ভয় পেলেও সুধাকে রাগাবে না বলে সে গুটি গুটি পায়ে সুধার ঘরে চলে আসে। তুমি আমাকে ডাকলে দিদি, তোমার কিছু লাগবে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। আমার বান্ধবী ওর সোনার চেনটা খুঁজে পাচ্ছে না, তুই নিয়েছিস তাই না? সত্যি করে বল, না হলে কিন্তু আমি থানা পুলিশ করতে একবারও ভাববো না। তোর মায়ের এই বাড়ি থেকে কাজটা তো যাবেই, আর বাকি সব বাড়ি থেকেও কাজ চলে যাবে। আমি সত্যি বলছি, আমি কোনো সোনার চেন নেইনি। আমি তো এই ঘরে এক্ষুনি এলাম। তুমি এসব কি কথা বলছো? তুমি থানা পুলিশ কেন করবে? সত্যি বলছি আমি কিচ্ছু নিইনি। এই সুধা, ওকে তোদের বাথরুমে নিয়ে গিয়ে এই ঠান্ডার মধ্যে 1 গামলা জল ওর গায়ে ঢেলে দে, দেখবি বাপ বাপ করে সব সত্যি কথা বলে দেবে। আমার দামি সোনার চেন নিয়ে বড়লোক হয়ে যাবি ভেবেছিস? ও মোটেই তোদের সোনার চেন নেয়নি। তোরা একবার আশেপাশটা ভালো করে খুঁজে দেখ, ও তো ঠিকই বলছে। ও তো একবার এখানে আসেইনি, তাহলে রোহিণীর সোনার চেনও কিভাবে নেবে বল? সেটাও নিজেই নিজের মুখে স্বীকার করবে। এই পিয়ালি, চল আমার সাথে, এক্ষুনি চল। ট্যাঙ্কের কনকনে ঠান্ডা জল 1 মগ গায়ে পড়তেই সব সত্যি কথা মুখ থেকে এমনিই বেরিয়ে যাবে। পিয়ালি অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করলেও রোহিণী কিংবা সুধা কেউ পিয়ালির কথা শোনে না। গরিব দুঃখী মেয়েটাকে একা পেয়ে 2 বান্ধবী মিলে এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও মেয়েটার গায়ে কনকনে ঠান্ডা জল ঢেলে দেয়। পিয়ালি যত চিৎকার করতে থাকে সুধা আর রোহিণী যেন তত বেশি খুশি হয়। পিয়ালির চিৎকার শুনে তার মা লতা এবং সুধার বাবা মা দুজনেই সেখানে চলে আসে। এরকম একটা অবস্থা দেখে তারা সবাই খুবই অবাক হয়। সুধার বাবা মাও তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। কি হচ্ছে কি এখানে? কি করছিস তোরা পিয়ালির সাথে? ছি ছি ছি, এটুকু একটা মেয়েকে ধরে এভাবে বিরক্ত করছিস তোরা? এই শিক্ষা দিচ্ছি আমরা তোকে?
এই মেয়েটা কখনো স্নান করে না, তাই জন্য আমার ভালো লাগে না। ও আমাদের আশেপাশে থাকলে আমাদের ঘেন্না লাগে। এই পৃথিবীতে তো একা গরিব নয়, প্রচুর গরিব লোক এই পৃথিবীতে আছে। কাউকে তো দেখিনি এরকম স্নান না করে ঘুরে বেড়াতে। ও স্নান করুক আর না করুক, তাহলে তো সমস্যাটা কোথায়? ও স্নান না করেও যতটা পরিষ্কার, তুই দিনে 3-4 বার স্নান করেও ততটা পরিষ্কার হতে পারবি না। ছি ছি ছি, আমার মেয়ে হয়ে তুই যেরকম একটা জঘন্যতম কাজ করার কথা ভাবতেও পারবি, এটাই আমি ভাবতে পারছি না। আমি 3 বার স্নান করে ওর মতো পরিষ্কার হতে পারবো না? তুমি এই গরিব কাজের লোকগুলোর জন্য নিজের মেয়েকে অপমান করছো। অপমান করিনি তো, সত্যি কথা বলেছি। ও এইটুকু একটা মেয়ে হয়ে যেভাবে প্রত্যেকদিন সুন্দর করে আমাদের ঘরগুলো গুছিয়ে রাখে, সেরকম যদি তুই করতে পারতিস তাহলে লোক আমাদের বাড়িতে আসতেই হতো না। কিন্তু তুই তো তোর ঘরের চারিদিকে তাকাবিই না। তোর ঘর দেখলে যে কেউ বলবে তুই ভীষণ পরিষ্কার, আর এই ঠান্ডার মধ্যে তুই প্রত্যেকদিন 1 ঘন্টা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করিস, তাই তো? তুই যদি এক্ষুনি পিয়ালিকে সরি না বলেছিস, তাহলে কাল সকালে তোর ঘরের গিজার হিটার সব খুলে নিয়ে যাব। তারপর ঠান্ডা জলে স্নান করবি, দেখবি কেমন নিজেকে পরিষ্কার রাখতে পারিস। এই কাজের মেয়েটাকে একটু ঠান্ডা জলে স্নান করিয়েছি বলে তোমরা এভাবে আমার বন্ধুদের সামনে আর কাজের লোকগুলোর সামনে আমাকে অপমান করছো। খুব ভালো, মনে থাকবে আমার। সরি রে পিয়ালি, আমাকে ক্ষমা করিস। এই বলে সুধা সেখান থেকে চলে যায়। পিয়ালি ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে থাকে। মালবিকা দেবী তাকে একটি পরিষ্কার এবং শুকনো জামা দেয় পরার জন্য। সুধার এই ব্যবহারে তার বাবা মা দুজনেই খুবই দুঃখিত বোধ করে। তারা দুজনেই লতা এবং পিয়ালির কাছে ক্ষমা চাইতে থাকে। পিয়ালি ছোট হলেও সে অনেক বুঝদার একটি মেয়ে ছিল, তাই সে সুন্দরভাবে বাকিদেরকে তার কথা বুঝিয়ে বলে। আমি কোনো কিছুতে রাগ করিনি ম্যাডাম, সুধা দিদির দোষ নেই। সুধা দিদি তো আমাকে স্নান করানোর জন্যই এরকম করেছে। আপনারা দয়া করে এই কারণের জন্য আমাকে সরি বলবেন না। আসলে আমাদের বংশে প্রত্যেকেরই ঠান্ডা লাগার বড্ড বাজে ধাত আছে। আমার মেয়ের সেই ধাত সব থেকে বেশি। আর যেহেতু প্রত্যেকদিন আমাদের ভোরবেলা 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে 1 ঘন্টা ট্রেনে করে তবে এখানে আসতে হয়, তাই আমি কোনোদিন ওকে স্নান করতে জোর করি না। ভেজা চুলে ট্রেনের হাওয়া গায়ে লাগলে ও জ্বর এসে যেতে পারে, তাই আর কি। আর ফিরতে ফিরতেও তো অনেকটা লেট হয়ে যায়। আমরা তো ঠান্ডা জলে স্নান করি, তাই অত রাতে ঠান্ডা জলে স্নান করতে খুব কষ্ট হয়। তাই তো দিনের পর দিন আমি স্নান করতে পারি না। কিন্তু আমার মেয়ে তোর সাথে যেটা করেছে সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। আমরা প্রচন্ড লজ্জিত। আশা করছি তোরা দুজনেই আমাদেরকে ক্ষমা করে দিবি। এই বলে কমলবাবু এবং মালবিকা দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। সবাই সেদিনের ঘটনাটা ভুলে গেলেও সুধা কিছুতেই তার মাথা থেকে সেদিনের অপমানের কথা বের করতে পারে না। পিয়ালিকে প্রত্যেকদিন তার চোখের সামনে দেখলেই সুধার সমস্ত অপমানের কথা মনে পড়ে যায়। সে বুঝে উঠতে পারে না কিভাবে সে পিয়ালিকে জব্দ করবে। পিয়ালির প্রতি তার যে কোনো পুরানো শত্রুতা আছে তা নয়, তবে পিয়ালিকে দেখলেই সুধা অকারণেই প্রচন্ড রেগে যায়। সেই কারণেই তাকে বিরক্ত করার জন্য সে ভুলভাল কাজ করতে থাকে। তোকে কয়েকদিন যাবত বেশ পরিষ্কার লাগছে। স্নান করছিস তুই? তুই তো প্রথম থেকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার তো তোর উপর এত রাগ হতো না। এত সকালবেলা আমি ঠান্ডা জলে স্নান করতে পারি না সুধা দিদি, তাই তো আগে অমন ভাবে থাকতে হতো। কিন্তু এখন তো আর কোনো অসুবিধা নেই। এখনো তো ঠান্ডা যায়নি, তাহলে তখন পারতিস না, এখন কিভাবে ঠান্ডা জলে স্নান করতে পারিস? এখন কি এমন জাদু হয়ে গেল শুনি? তোমার মা বাবা দুজনেই আমাকে তোমাদের ওই গিজারওয়ালা বাথরুমে স্নান করতে বলেছে। আমি এখন থেকে কাজ করতে এসে আগে ওখানেই গরম জলে স্নান করে নিই, তারপর কাজ করা শুরু করি। এই কথা শুনে সুধা প্রচন্ড পরিমাণে রেগে যায়। পিয়ালির মতো এরকম একজন গরিব কাজের লোককে তার বাবা মা তাদের দামি বাথরুমে স্নান করতে বলেছে শুনে সুধা রীতিমতো রাগে ফুঁসতে থাকে। সে কি করে পিয়ালিকে জব্দ করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে প্রত্যেকদিন ওই গরিব পিয়ালিকে তাদের দামি বাথরুমে গিজার চালিয়ে গরম জলে স্নান করতে দেখে আর একটু একটু করে পিয়ালির উপর তার রাগ যেন বাড়তেই থাকে। যেভাবেই হোক পিয়ালিকে জব্দ করতেই হবে এ কথা ভেবেই সুধা প্রত্যেকদিন নতুন নতুন ফোন দিয়ে আটতে থাকে। একদিন, আমার সাথে একটু বাইরে যাবি পিয়ালি? আমার না একা একা যেতে একদম ইচ্ছা করছে না। আর সেদিন মা বাবা রোহিণী আর অতুলকে এরকম ভাবে বকলো যে ওরাও আমার সঙ্গে আর দেখা করতে চাইছে না। তুমি চিন্তা করছো কেন? আমি আছি তো। এখন তো আমি প্রত্যেকদিন স্নানও করি, তাই আমাকে নিয়ে বাইরে বেরোতে তোমার তো আর কোনো অসুবিধা হবে না। তুমি বলো না কোথায় যাবে? তুই কাউকে বলিস না, আমি বাবা মায়ের জন্য একটা সারপ্রাইজ গিফট কিনতে যাব। তুই লুকিয়ে লুকিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আয়। আমি আগে বেরিয়ে যাচ্ছি, তুই 5 মিনিট পরে বেরোবি, ঠিক আছে?
সুধা নিজে থেকে পিয়ালির সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার কথা বললে পিয়ালি খুবই খুশি হয়। সুধা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই পিয়ালিও বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। বেশ কিছু দূর যেতেই সুধা পিয়ালিকে ধাক্কা মেরে একটি পুকুরের জলে ফেলে দেয়। সেখানে আশেপাশে কোনো লোক না থাকায় পিয়ালি অনেক চিৎকার করলেও কেউ শুনতে পায় না। সে সুধাকে অনেকবার তাকে জল থেকে তোলার কথা বলে, কিন্তু সুধা তার কথাতে কোনো রকমেরই পাত্তা দেয় না। খুব শখ তাই না বড় লোকেদের বাথরুমে স্নান করার? গরিব গরিবদের মতো থাক। গরিবরা শীতকালে এরকম ভাবেই পুকুরের জলে স্নান করে দিন কাটায়। তুই কোথাকার কে রে যে তুই গিজারের জলে স্নান করবি? এই কথা বলে সুধা পেছনে ঘুরতে যাবে এমন সময় সে দেখে তার বাবা মা দুজনেই সেখানে দাঁড়িয়ে আছে। কমলবাবু ছুটে গিয়ে আগে জল থেকে পিয়ালিকে তোলে। সমস্ত ঘটনা নিজের চোখে দেখে মালবিকা দেবী এবং কমলবাবু একেবারে বুঝে উঠতে পারে না তারা কি করবে। মালবিকা দেবী খুব জোরে সুধার গালে একটা চড় মারে, তবুও সে সুধার চোখে মুখে কোনো রকমের গ্লানি বা অনুতাপ দেখতে পায় না। সুধা দিদিকে মেরো না তোমরা। আমি তোমাদের বাড়িতে সুধা দিদির পছন্দের জিনিস ব্যবহার করি, এতে তো সুধা দিদির রাগ হওয়াটা স্বাভাবিক। তাই জন্য তোমরা দিদিকে মেরো না প্লিজ। দেখ, এইটুকু একটা মেয়ের কথা শোন। যাকে তুই এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে এসেছিলিস সে তোকে সামান্য চড় খাওয়া থেকে বাঁচাতে চাইছে। এখনই কি তোর মধ্যে কোনো রকমের অনুতাপ হচ্ছে না? ভাগ্যিস আমরা পিয়ালিকে বাড়ি থেকে বেরোতে দেখে ওর পেছন করেছিলাম, তা না হলে যে কি হতো উপরওয়ালাই জানি। সুধা কোন রকমের কথায় উত্তর না দিয়েই সেখান থেকে নিজের বাড়ির দিকে চলে যায়। এই ঘটনার পরে লতা মালবিকা দেবীর বাড়ির কাজ একেবারে ছেড়ে দেয়। মালবিকা দেবী আর কমল বাবু লতাদের বাড়িতে গিজার এবং হিটার লাগিয়ে দেয়, যাতে আর কোনোদিনও পিয়ালি কিংবা লতা কারোরই ঠান্ডার মধ্যে থাকতে বা স্নান করতে কোনো অসুবিধা না হয়। কিন্তু এত কিছুর পরেও লতা কিংবা পিয়ালি কোনোদিনই তারা সুধাদের বাড়িতে ফিরে যায় না।